এক হাড় হিম করা শীতের রাতে আমি গিয়েছিলাম এক চায়ের দোকানে। সেখানে অদ্ভুত এক ঘটনা শোনায় জগন্ময়। আচ্ছা, আপনারাই বলুন তো, লোভ আর লালসা সম্পর্কের বন্ধনকেও ছাপিয়ে যায় কিনা? আর সেই লোভের সাথে এসে যদি মেশে ক্ষোভ, তখন তার পরিণতি হয় আরো ভয়ানক। আচ্ছা, আর একটা কথা, মৃত্যুতেই কি সব শেষ হয়ে যায়? আত্মাকে মৃত্যুর পরই এই পৃথিবী ছেড়ে চলে যায়, নাকি থেকে যায় এইখানেই তার শেষ বাসনা চরিতার্থ করার জন্য? আসলে আমি নিজেও ঠিক জানি না। জগন্ময়ের কথাগুলো শোনার পর এই প্রশ্নগুলোই আমার মাথায় এসেছিল। কথায় বলে, শয়তানের শেষ রাখতে নেই। এই ঘটনাতেও এইরকমই কিছু একটা দেখতে পেলাম যেন। হবে হয়তো। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক মৃন্ময় দেবনাথের কলমে জমিদার বাড়ির আতঙ্ক। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, বুবাই, অভিক ও সৌরভ। শুরু হতে চলেছে আজকের গল্প, জমিদার বাড়ির আতঙ্ক। বিজয় শীত পড়েছে আজ। এই বিকেল বেলাতেই কুয়াশার চারিধার কেমন যেন ধোঁয়া ধোঁয়া। পথে নেমে আমি মাফলারটা গলায় আরও কষে পেঁচিয়ে নিই। শীতে হাত পা যেন জমে আসছে। দীপঙ্কর আমার পাশে পাশেই হাঁটছিল। তার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি হে দীপঙ্কর, আজ টিউশনই আছে নাকি? দীপঙ্কর পথ চলতে চলতে একবার আমার মুখের দিকে তাকায়। না, কালই তো পড়ালাম। ওই একটা মাত্র ছাত্র, আর কত পড়াবো? দীপঙ্কর আর আমি যাকে বলে ওই সহকর্মচারী, হেতালগঞ্জের এই আপার প্রাইমারি স্কুলে মাস্টারি করি। মাইনের যা বড় তাতে বাড়িতে থেকে যাতায়াত করা চলে না। কাজেই একটা বাড়ি ভাড়া নিয়ে দীপঙ্কর আর আমি ভাগাভাগি করে থাকি। দুজনেই প্রায় সমবয়সী বন্ধুর মতো, তাই আবার অকৃতদার। সারাদিন স্কুল করে সন্ধ্যায় চায়ের দোকানে। পাড়ার কিছু ছেলের সাথে আড্ডাটা বেশ ভালোই জমে সেখানে। আজও এই শীতের মধ্যে এক কাপ গরম চা খাওয়ার খুব ইচ্ছে হয় আমার। তাহলে আজ আর বাড়ি ফিরবো না, সোজা হরির দোকানে চলো, যা শীত পড়েছে। তাই চলো। এখন এক কাপ চা খাওয়া খুব প্রয়োজন। হরির চায়ের দোকানে পৌঁছে কিন্তু আমাদের নিরাশ হতে হয়। দোকানের ঝাঁপ নামানো, কেউ নেই। হরি কি তাহলে আজ দোকান খোলেনি? কে জানে। আমাদের পাড়ার চায়ের দোকান ওই একটি, আরও দোকান আছে, তবে বাজারের দিকে। বাজার আমাদের বাড়ি থেকে খুব কাছে নয়। কি আর করা, অগত্যা নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসছিলাম। আচমকাই দীপঙ্কর বলে ওঠে, এই দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? বাড়ি। আমি তার মুখের দিকে তাকাই। কেন, চা খাবে না? দীপঙ্করের ঠোঁটে যেন একটা প্রচ্ছন্ন হাসি। কি করে খাবো, হরির দোকান তো বন্ধ। চলো আমার সাথে। চা কি শুধু হরিই বানায়? বেশ অবাক হই আমি। দীপঙ্কর এখন নিজে চা বানিয়ে খাওয়ানোর প্রস্তাব না করলেই হলো। ওর যা রান্নার হাত, এক কথায় পুরো বিশ্বকর্মা। যাই হোক, সে কিন্তু বাড়ির দিকে যায় না।
হরির দোকানের পাশ দিয়ে একটা সরু পিচের গলি ধরে এগোয়। আমি ওর পিছু পিছু। গলিটা আরেকটু এগিয়ে বড় রাস্তায় পড়েছে। এই রাস্তার ধারে জনবসতি নেই। আমাদের এই হেতালগঞ্জ গ্রামটা কিন্তু খুব একটা উন্নত নয়, তেমন লোকজনও নেই। হ্যাঁ, পিচ ঢালা রাস্তা, হাসপাতাল আর একটা প্রাথমিক বিদ্যালয় আছে বটে, কিন্তু তবুও এখানে রাত নামতেই সবাই ঘরে দৌড় দেয়। রাস্তার দুধারের ধান খেতে কুয়াশা মাখা অন্ধকার নামছে ক্রমে। রাস্তাটা জনশূন্য। অনেক দূরে দাঁড়িয়ে থাকা কয়েকটা কাকতাড়ুয়া যেন আমাদের নিঃশব্দে প্রত্যক্ষ করে চলেছে। আর একটু এগোতেই চোখে পড়ে দোকানটা। পথের ধারে একটা টিনের ঘর। দূর থেকে দেখে ঠিক দোকান বলে বোধ হয় না। ফাঁকা মাঠের মধ্যে যেন মানবতার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে শুধু এই গুমটি ঘরটা। এখানে যে কোনো চায়ের দোকান থাকতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। তাছাড়া দীপঙ্করই বা খোঁজ পেল কি করে কে জানে। দোকানের বাইরের বেঞ্চিতে তখন দুজন অতিবৃদ্ধ লোক বসে চা খাচ্ছিল। আমরা গিয়ে পৌঁছানোর একটু পরই তারা উঠে যায়। দোকান তখন সম্পূর্ণ ফাঁকা। টিমটিমে দুটো লণ্ঠন জ্বলছে, একটা দোকানের বাইরে বেঞ্চির পাশে আর অন্যটা ভিতরে। আমাদের গ্রামে বিজলিবাতি আসলেও তা এখনো সর্বভোগ্য হয়নি। একমাত্র হাসপাতালেই শুধু রাত দিন আলো জ্বলে। দোকানের চারপাশে একবার ভালো করে চোখ বুলিয়ে নিই আমি। দোকানের মালিককে কোথাও চোখে পড়ে না। মাঝারি আকারের একটা টিনের ঘর, তারই চারপাশে কয়লার উনুন, ওটাতেই সম্ভবত চা হয়। অন্য পাশে একটা ছোট্ট তক্তপোষ রাখা, তার উপর ছোট বড় কিছু কৌটো। আমাদের কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। একটু পরই দোকানের পেছনের দিকে টিনের দরজা খুলে একজন প্রৌঢ় ব্যক্তি কেরোসিনের টেমি হাতে একটা পাত্রে কিছু কয়লা নিয়ে ভেতরে ঢুকে আসে। লোকটা ভেতরে ঢোকা মাত্রই আমার কানের কাছে মুখ এনে দীপঙ্কর ফিসফিসিয়ে বলে, ইনি দোকানের মালিক, নাম জগন্ময়। ভুড়ি ভুড়ি অভিজ্ঞতা লোকটার। দীপঙ্করের কথা শুনে লোকটাকে এবার ভালো করে লক্ষ্য করি আমি। ফর্সা রিজু দেহ, গায়ে একটা শাল জড়ানো, মুখের প্রতিটা বলিরেখায় অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। তবুও কোথাও যেন একটা শিশু সুলভ সারল্য। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, লোকটাকে দেখে বয়সের অনুমান করা যায় না। 60ও হতে পারে, আবার 45 হলেও আশ্চর্য হব না। লোকটা বোধ হয় আমাদের লক্ষ্য করেননি। নিবিষ্ঠ মনে হাতে ধরা কয়লার পাত্র থেকে কয়লা নামিয়ে উনুনের পাশে রাখছেন তিনি। দীপঙ্কর একটু গলা খাকারি দেয়। কি হে বাগচি মশাই, আমাদের দেখি লক্ষ্যই করলেন না? এইবার জগন্ময় বাগচি চোখ তুলে আমাদের দিকে তাকান। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে যেন বোঝবার চেষ্টা করেন যে আমরা ঠিক কি। বয়সের ফলেই হয়তো লোকটার দৃষ্টিশক্তি খানিক কমেছে, নাহলে জলজ্যান্ত দুটো মানুষকে তখন লক্ষ্যই করলেন না, আর এখন লক্ষ্য করেও বুঝতে পারছেন না। দীপঙ্কর অধৈর্য হয়ে বলে ওঠে, বাগচি মশাই, আমি দীপঙ্কর। কথাটা শুনে জগন্ময়বাবু যেন মুহূর্তে চিনতে পারেন দীপঙ্করকে। আরে, দীপঙ্কর যে, আলো আধারিতে বুঝতে পারিনি। তাই এসো এসো, ভেতরে এসো। বাইরে দাঁড়িয়ে রইলে কেন? তুমি কি আমার খরিদ্দার নাকি? এসো এসো। জগন্ময়বাবুর সাথে যে দীপঙ্করের ভালোই পরিচয় আছে তা বুঝতে আমার আর বাকি থাকে না। আমরা দুজনে ভিতরে ঢুকতে আমার সাথে জগন্ময়বাবুর পরিচয় করিয়ে দেয় দীপঙ্কর। নমস্কার প্রতি নমস্কারের পর আমাদের বসতে বলেন ভদ্রলোক। আমরা তক্তপোষের উপর বসি। তা দীপঙ্কর, তুমি আজ সন্ধ্যার পরে এখানে কি মনে করে? জগন্ময়বাবুর প্রশ্নে একটু হাসে দীপঙ্কর, তারপর বলে, কেন, আমি কি এমনি এমনি আসতে পারি না? আহা, তা পারবে না কেন? ওনাকে একটু বিব্রত দেখায়। আসবে, যখন খুশি তখন চলে আসবে। আমি কি বারণ করেছি? কথায় কথায় আলাপ জমে যায়। বেশ সহৃদয়, খোলা মনের মানুষ জগন্ময়বাবু। মনে কোনো ঘোর প্যাঁচ নেই। দীপঙ্কর মাঝে মাঝে দু একটা বিদ্রুপপূর্ণ কথা বললে তাও ধরতে পারেন না তিনি। মহাবিব্রত হয়ে পড়েন। ধীরে ধীরে রাত বাড়ে। উত্তর দিক থেকে মাঝে মাঝে ভেসে আসা শীতল বাতাস হাড়ে কাঁপন ধরিয়ে দেয়। এর মধ্যে দু একজন লোক এসেছিল। আমাদের সাথে গল্প করতে করতেই তাদের চা করে দিয়েছেন ভদ্রলোক। একসময় রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। এতক্ষণ মাঝে মাঝে যে এক একজনকে দেখা যাচ্ছিল, এবার তাও দেখা যায় না। ধান ক্ষেতের ওপাশে
বহু দূর থেকে হঠাৎ একটা শিয়ালের ডাক ভেসে আসে। খানিক আগেই উনুন নিভিয়ে দিয়েছেন জগন্ময়বাবু। লণ্ঠনের ঝাপসা আলোয় ফাঁকা মাঠের মধ্যেকারই আধ ভাঙা ঘরে বসে থাকতে কেমন যেন ভয় হয়, মনে আশঙ্কা জন্মায়। কেউ বুঝি আড়াল থেকে অতি সন্তর্পণে আমাদের লক্ষ্য করে চলেছে। সেই বিদেহীর নিষ্পলক চোখের দৃষ্টি আমাদের লেহন করে যাচ্ছে বারবার। এই ফাঁকা মাঠের মধ্যে রাতের বেলা একা থাকতে আপনার ভয় করে না? আমার প্রশ্নটা শুনে জগন্ময়বাবু মুচকি হাসেন। কিসের ভয়? আরে চোর ডাকাতের ভয় তো আছেই, তাছাড়া বন্য জন্তুর ভয়ও তো আছে। তার মুখের হাসি আর একটু প্রশস্ত হয়। ভয় কি সব সময় একা থাকলেই আসে? সবাই মিলে যখন একসাথে বসে গল্প করবে, ভয় তখনও তোমার অজান্তে ঘাপটি মেরে তোমার পেছনে লুকিয়ে থাকবে, তুমি টেরও পাবে না। কথাটা আমার ঠিক বোধগম্য হয় না। আমার মুখের কথা কেড়ে নিয়েই যেন দীপঙ্কর বলে ওঠে। কী রকম? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকেন, বোধহয় কিছু মনে করার চেষ্টা করেন। এক সময়কার ঘটনা আমার বেশ মনে আছে। বাড়ি ভর্তি লোক থাকা সত্ত্বেও সবাই দিনের বেলাতেও ভয়ে কাঁটা হয়ে থাকতো, এক অজানার ভয়ে। কীরকম ঘটনা? কৌতূহল হয় আমার। জগন্ময়বাবু একবারের জন্য উঠে যান, বাঁশ সরিয়ে দোকানের ঝাঁপ নামিয়ে দেন। দীপঙ্কর আবার আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, দেখো, আর একটা দুর্দান্ত ঘটনা শুনতে পারবে। লোকটা অভিজ্ঞতার খনি, পুরো গোল্ড মাইন। বলো কি? নাহলে বলছি কি, এর আগেও তো আমায় কত ঘটনা শুনিয়েছেন। দোকান বন্ধ করে জগন্ময়বাবু ফিরে আসেন। কাঠের বেঞ্চিটা দোকানের ভেতর ঢুকিয়ে সেটাতেই আমাদের মুখোমুখি বসেন। লণ্ঠনের ছেঁড়া ছেঁড়া আলোয় ঘরে যেন রহস্য ঘনিয়ে আসে। সে এক ভয়ানক কাহিনী। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু যেভাবে দম বন্ধ করে ওই কয়েকটা দিন আমরা কাটিয়েছিলাম তা বলে বোঝানো যায় না। কেন কেন, কি এমন হয়েছিল? দীপঙ্করের কণ্ঠে স্পষ্ট কৌতূহল। সে অনেক কিছু, বলতে গেলে শুরু থেকে বলতে হয়, অনেক ঘটনা। তা হোক, আমরা শুনবো। তবে শুরু থেকেই বলি, শোনো। দীপঙ্কর ঝুঁকে পড়ে লণ্ঠনের আলোটাকে একটু উস্কে দেয়। জগন্ময়বাবু একবার গলা খাকারি দিয়ে স্মৃতি হাতড়ে বলতে শুরু করেন। সেবার রাসমেলা পড়েছিল অগ্রহায়ণ মাসে। শ্যামপুর গায়ে বেশ জাঁকজমক করে রাসমেলা হয়। দীপঙ্কর, তুমি তো জানোই আমি এমনিতে গায়ে চায়ের দোকান করলেও মেলায় মেলায় জিলিপি, মুড়কি এসবের দোকান টোকান দিই। তা সেবার খবর পেয়ে আমি মেলা শুরু হওয়ার দুদিন আগেই শ্যামপুর গায়ে উপস্থিত হই। কিন্তু সেথায় পৌঁছে দেখি আরেক কাণ্ড। অকাল বৃষ্টিতে মেলার মাঠে ভালো রকম জল জমেছে, কেউই দোকান বসাতে পারেনি। লোকজন পুজো দিচ্ছে ঠিকই, অথচ মেলা শুরু হবে 7 দিন পর থেকে। এবার আমি পড়লাম মহা ফ্যাসাদে। 7 দিনের জন্য ফিরে আসার কোনো মানে হয় না, অথচ থাকবো কোথায়? মেলা শুরু হলে না হয় অন্য বামুনদের সাথে লটকে পড়তে পারতাম, কিন্তু এইবার শ্যামপুর গ্রামে আগে কোনোদিন যাইনি, কিছুই ঠিক মতো চিনি না। গাঁয়ের কয়েকজন লোককে নিজের পরিচয় দিয়ে কোথায় আশ্রয় মিলবে জিজ্ঞেস করতেই সবাই এক বাক্যে আমায় নিশিকান্ত ঠাকুরের বাড়ি যেতে বলে দিল। ওরা নাকি খুব অতিথি পরায়ণ, আশ্রয় প্রার্থী প্রতীকের কোনো দিনও কোনো অমর্যাদা করে না। ওর বাড়ির পথও তারাই বাতলে দিলে। যাই হোক, তাদের দেখানো পথ ধরে আমি যখন নিশিকান্ত ঠাকুরের বাড়ির সামনে উপস্থিত হলাম, তখন বেলা বেশি বাকি নেই। আকাশ জুড়ে ঘন মেঘ যেন সন্ধ্যাকে আরো তাড়াতাড়ি ডেকে নিয়ে আসছে। হিম পড়তে শুরু করেছে এর মধ্যেই। বাড়িটা বাইরে থেকে দেখেই বোঝা যায় নিশিকান্ত বেশ সম্পন্ন গৃহস্থ।
দরমার অনুচ্চ বেড়া বাড়ির চারদিকে। পেছন দিকটায় সেগুন গাছের বাগান দেখা যায়, আর পিছনের যে ঘরটা, ওটা মনে হয় ধানের গোলা। বেড়া ঠেলে ভেতরে ঢুকতেই চোখ পড়ল ঘরের দাওয়ার দিকে। একজন লোক চাদর মুড়ি দিয়ে দাওয়ায় রাখা তক্তাপোষের উপর বসে আছে। মুখটা ভালো করে দেখা যায় না। আমায় দেখেই লোকটা উঠে দাঁড়ালো। আপনি? আমি সংক্ষেপে নিজের পরিচয় আর এখানে আসার কারণ জানালাম। লোকটা দাওয়া ছেড়ে উঠোনে নেমে আসে। এবার লোকটাকে ভালো করে নজর করলাম। ইনি বোধহয় নিশিকান্ত। বয়স 60-এর উপরই হবে। ছোটখাটো গড়ন, সৌম্য কান্তি চেহারা। আমার সাথে কথা বলার সময় ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুললেও ওনার সেই ক্ষয়িষ্ণু হাসি বলে দেয় কোনো গভীর দুশ্চিন্তা ওকে তাড়া করে বেড়াচ্ছে প্রতিনিয়ত। লোকটা নিজের পরিচয় দিতেই নিশ্চিত হই আমি। গায়ের লোক আপনাকে যার কথা বলেছে, আগে আমি সেই নিশিকান্ত। বাইরে দাঁড়িয়ে রইলেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন। আমায় বৈঠকখানার দিকে নিয়ে যাচ্ছিলেন ভদ্রলোক। আমি ঘরে না গিয়ে দাওয়ার তক্তাপোষেই বসলাম। আমি বসতে না বসতেই হাঁক ডাক শুরু করে দিলেন তিনি। চাকরকে ডেকে আমায় হাত মুখ ধোয়ার জল এনে দিলেন, আর হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে বসা মাত্রই জলযোগের অনুরোধ করতে লাগলেন। এবার আমি ঘোর চিন্তিত হয়ে পড়লাম। গায়ের লোকেরা নেহাত মন্দ বলেনি, ইনারা একটু অতিমাত্রায় অতিথি বৎসল। আপনি ব্যস্ত হবেন না, আমি সন্ধ্যায় কিছু খাই না, তার চেয়ে বরং এখানে বসুন। নিশিকান্ত আমার পাশেই বসেন। আমি এই গ্রামের ব্যাপারেই দু একটা প্রশ্ন করছিলাম, কিন্তু লক্ষ্য করলাম নিশিকান্ত প্রশ্নগুলোর উত্তর দিলেও তিনি যেন নিজের মধ্যে নেই। বারবারই অন্যমনস্ক হয়ে পড়ছেন আর তাকিয়ে থাকছেন দূরের ঘনায়মান অন্ধকারের দিকে। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগলো না, বুঝলে। নিশিকান্তের আচরণে যা বুঝেছি, তাতে অতিথিকে সামনে বসিয়ে রেখে অন্যমনস্ক হয়ে পড়ার লোক তিনি মোটেও নন। কিছু একটা হয়েছে নিশ্চিত। একসময় আমি জিজ্ঞেস করেই বসলাম, আচ্ছা, কি এত ভাবছেন বলুন তো? আমার কথায় যেন সম্বিত ফিরে পান নিশিকান্ত। হ্যাঁ, না, ও কিছু না। কিছু একটা হয়েছে তো নিশ্চয়ই, আশ্বাসের স্বরে বলি আমি। কোনো দুশ্চিন্তা? না মানে ঠিক তা নয়। তবে? নিশিকান্ত চুপ করে থাকেন। আমি আবারও বলি, দেখুন, আমায় বলতে পারেন, মন হালকা হবে। আর তাছাড়া আমি কিছু করলেও করতে পারি। কথাটা শুনি নিশিকান্ত আমার দিকে মুখ ফেরান। পারেন? আপনি পারেন কিছু করতে? পারলেও পারতে পারি, কিন্তু তার জন্য তো আগে সমস্যাটা জানা প্রয়োজন। সমস্যা কি একটা, জগন্ময় বাবু? সমস্যা যদি একটা হতো তাহলে হয়তো আমি আমলই দিতাম না। কিন্তু একের পর এক যা শুরু হয়েছে আমার পরিবারে, একে দুশ্চিন্তা, তার ওপর আবার ভয়। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। কেন, কি হয়েছে? 2 সপ্তাহ আগে পর্যন্ত সব ঠিক ছিল জানেন। তারপরই এমন একটা দিন এলো যা আমার পরিবারটাকে পুরো তোলপাড় করে দিয়ে গেল। আমার 2 ছেলে, বড় ছেলে রূপকান্ত আর ছোট ছেলে শ্রীকান্ত। রূপকান্ত এমনিতে ভালো, কিন্তু দোষের মধ্যে ওই একটাই, বাড়ি থাকে না, নেশা ভাঙ করে। হঠাৎ হঠাৎ কোথায় যে বেরিয়ে যায় আমরাও জানি না। কিছুদিন পর যখন টাকার দরকার পড়ে তখন আবার ফিরে আসে। বাড়িতে কয়েকটা দিন কাটায়, কাজ টাজ কিছু করে, তারপর পয়সা জমিয়ে আবার হাওয়া। ছেলেটা ছোট থেকেই বাউন্ডুলে স্বভাবের ছিল। তার উপর আমার স্ত্রী মারা যাওয়ার পর ও একেবারে আমাদের হাতের বাইরে চলে গেল। আর ছোট ছেলে? শ্রীকান্ত খুব ভালো। মেলার মাঠ পার করেই যে চটকল, ওখানে ও কাজ করে। আমার দেখাশোনা করে, সংসারী।
বড় ছেলের বিয়ে হবে না জেনেই ওর বিয়ে দিয়েছিলাম। 7 বছরের একটা ফুটফুটে ছেলেও আছে, তার নাম কার্তিক। কিন্তু ছেলে জন্মাবার কিছু বছর পরই শ্রীকান্তের স্ত্রীও মারা যায়। আমি বার কয়েক বলেছিলাম, কিন্তু শ্রীকান্ত আর বিয়ে থা করতে রাজি হয়নি। যাই হোক, এইবার সেদিনকের কথাটা বলি। তা সেই দিন বিকেলে আমার কাছে অনেক করে টাকা চেয়েছিল রূপ। আমি দিইনি। জানি টাকা দিলেই আবার বেরিয়ে পড়বে, নেশা ভাঙ করবে। আমার সাথে রাগারাগি করে সে ঘরের মধ্যে ঢুকে যায়। একটু পর একবার খিড়কির দৌড় খোলার আওয়াজ পেয়েছিলাম, কিন্তু সন্দেহ করিনি। টাকাই যখন হাতে নেই তখন আর কোথাও যেতে পারবে না। কিন্তু সন্ধ্যা পার হতেই বিপদ টের পেলাম। আমি তখন এখানেই বসেছিলাম। ছোট ছেলে শ্রীকান্ত হন্তদন্ত হয়ে ছুটে এলো। বাবা, কার্তিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন বিকেলে এসে পাড়ার ছেলেদের সাথে খেলতে যায়, আবার সন্ধ্যার আগেই ফিরে আসে। যথারীতি সে আজও গিয়েছিল, কিন্তু সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেলেও ফিরছে না দেখে শ্রীকান্ত তাকে খুঁজতে গিয়েছিল, কিন্তু কোথাও খুঁজে পায়নি। ওর বন্ধুরা নাকি বলেছে যে সে আজ খেলতেই আসেনি। রাত বাড়ল, অথচ সারা পাড়া তোলপাড় করেও কার্তিককে কোথাও পাওয়া গেল না। দুশ্চিন্তায় আমরা ঘেমে নে একাকার। গোলমালে প্রথমটা লক্ষ্য করিনি, খানিক বাদে লক্ষ্য করলাম যে রূপকান্ত বাড়ি নেই। সে আবার কার্তিককে নিয়ে বেড়াতে বেরোয়নি তো? যদি এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও আমরা সেই আশাতেই বুক বেঁধে রইলাম যে রূপকান্ত কার্তিককে নিয়ে ফিরে আসবে। কোনো রকমে সেই রাতটা কাটলো। সকাল হতেই কার্তিক ফিরল, কিন্তু একা। আমরা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। কোথায় গিয়েছিল, কার সাথে গিয়েছিল, কেন গিয়েছিল, আর রূপকান্তই বা কোথায়? এসব প্রশ্ন তাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে করেও কোনো সদুত্তর পাওয়া গেল না। আমরা রূপকান্তকে নিয়ে চিন্তিত ছিলাম না। সে যেমন হঠাৎ চলে যায় তেমন তেমন হয়তো হঠাৎই ফিরে আসবে। আমরা তখনকার মতো হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু সমস্যা শুরু হলো তারপর থেকেই। রোজ রাতে বাড়ির চারিদিকে শিয়ালের ডাক শোনা যেতে লাগলো। যতদূর জানি শিয়াল ভীতু প্রাণী, মানুষজনের কাছে বিশেষ ঘেঁষে না। কিন্তু গৃহস্থ বাড়িতে শিয়াল কেন ডাকবে বলতে পারেন? শুধু তাই নয়, রাতের বেলা অদ্ভুত নানা রকম শব্দ শোনা যায়। কেউ যেন উঠোনে বসে কাঁদছে, ঘরের চালে কেউ যেন ঢিল ছোড়ে, দরজায় টোকা পড়ে, অথচ দরজা খুললে দেখা যায় কেউ কোথাও নেই। কতগুলো রাত যে আমরা না ঘুমিয়ে কাটিয়েছি আপনাকে বলতে পারবো না। অন্যদিকে এইসব দেখে শুনে কার্তিক কেমন যেন বদলে যেতে লাগলো। কারুর সাথে বিশেষ কথা বলে না, ঠিক মতো খায় না, কিছু জিজ্ঞেস করলে এমনভাবে তাকায়, ওহ! 7 বছরের বাচ্চা ছেলেটা দিন দিন কীরকম যেন একটা হয়ে যাচ্ছে। আমাদের বংশের প্রদীপ ওইটুকু ছেলেটা। ওকে কি বাঁচানো যাবে জগন্ময় বাবু? দেখুন, কিছু একটা করুন জগন্ময় বাবু, কিছু একটা অন্তত করুন। নিশিকান্তের গলার স্বর হালকা হতে হতে মিলিয়ে আসে, কিন্তু তার ঠোঁট দুটো নড়তে থাকে। আপন মনেই যেন তিনি বলে চলেছেন অনেক কিছু। আমি একটা দীর্ঘশ্বাস চেপে যাই। সত্যি, বৃদ্ধ বয়সে এসে লোকটা বড় সমস্যায় পড়েছেন। আপনি কিছু করতে পারবেন জগন্ময় বাবু? হ্যাঁ, কিছু একটা করুন যাতে। আমি নিশিকান্তের হাতের উপর হাত রাখি, মৃদু স্বরে আশ্বাস দিই, আমি অবশ্যই চেষ্টা করব। সব ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন, সব ঠিক হয়ে যাবে। নিশিকান্ত মাথা নিচু করে বসে থাকেন। আবার রাত নামছে। আমি ভাবছিলাম, নিশিকান্ত যা বললেন এসব কি সত্যিই ঘটবে? আজ রাতেও ঘটবে? তবে কে জানে। জগন্ময়বাবু একটু থামেন। লণ্ঠনের আলো কমে এসেছিল। তিনি থামতেই দীপঙ্কর আবার লণ্ঠনের শিখাটাকে একটু উস্কে দেয়। আচ্ছা, আপনি এই সমস্যার মীমাংসা করতেন কি করে? শুনে তো ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। জিজ্ঞাসা করি আমি। জগন্ময়বাবু একটু হাসেন।
তোমাদের বোধহয় বলিনি, বহুদিন আগে একবার উত্তরের একটা গ্রামে মেলা করতে গিয়ে একজন লোকের সাথে আমার পরিচয় হয়েছিল। লোকটা ভব ঘুরে ধরনের, যখন যেখানে পায় ঘুরে বেড়ায়, যা কাজ পায় করে। কিন্তু আরেকটু ভালো করে পরিচয় হতে আমি জানতে পারি লোকটা মোটেও কোনো সাধারণ লোক নয়। ডাকিনী বিদ্যায় সিদ্ধ এক তান্ত্রিক তিনি। মুখ দেখে তা বোঝার কিন্তু কোনো উপায় নেই। লোকটার সঙ্গে কয়েকটা দিন থেকেই আমার বেশ ভালো লাগে। তারপর ওনার সঙ্গেই লটকে পড়ি, বিভিন্ন জায়গায় ঘুরি, বুঝলে, নানা রকম জটিল তন্ত্রক্রিয়ার সাক্ষী হই। 3টে বছরে দুর্দান্ত সব অভিজ্ঞতা নিয়ে গ্রামে ফিরি। সেই সূত্রে এইসব বিষয় কিছু বিদ্যে আমার হয়েছে আর কি। আমার মুখটা হা হয়ে গিয়েছিল। একটা লোক যে কিনা চায়ের দোকান চালায়, সে আবার ডাক সাইডে একজন ডাকিনী সিদ্ধির শিষ্য, ভাবতেই বেশ অবাক লাগে। জগন্ময়বাবু আবার বলতে শুরু করে, যাই হোক, এত দুশ্চিন্তার মধ্যে থেকেও কিন্তু নিশিকান্ত অতিথি সৎকারের কোনো ত্রুটি করেননি। রাতের গুরুভোজনের পর আর বেশি দেরি না করে আমায় আমার ঘর দেখিয়ে দিয়ে নিশিকান্ত ফিরে যান। পাশের ঘরের দূরে আগল তুলে দেওয়ার শব্দ পাই আমি। দরজা জানলা সব বন্ধ থাকা সত্ত্বেও কোথা দিয়ে যেন শিরশিরে বাতাস ঘরে ঢুকে আসছে। শীত পড়তে আর বেশি বাকি নেই। একটা সুদৃশ্য পালঙ্কে বিছানা পাতা হয়েছে, তার পাশেই একটা আরাম কেদারা, আর অন্যদিকে একটা টেবিল। টেবিলে কয়েকটা বই রাখা। সন্ধ্যায় নিশিকান্তের কথাগুলো শুনে আমার অদম্য কৌতূহল হয়েছিল। কি হয় দেখবার জন্যই না ঘুমিয়ে বিছানার পাশের আরাম কেদারায় একটা বই নিয়ে গা এলিয়ে বসলাম। কেরোসিন বাতির স্বল্প আলোয় দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। পড়তে পড়তে রাত বাড়ল। একবার চোখের পাতা ভারী হয়ে এলেও আমি কিছুতেই ঘুমোলাম না। এক অদম্য নাম না জানা দুর্বোধ্য কৌতূহল আমায় দাঁড়িয়ে নিয়ে বেড়াতে লাগলো। এক সময় বইয়ের একটা জায়গা বেশ মনোযোগ দিয়ে পড়ছিলাম। আচমকাই প্রচণ্ড একটা শব্দে প্রায় চমকে উঠলাম। হাত থেকে বইটা ছিটকে পড়ল। তড়িৎ গতিতে উঠে দাঁড়াই আমি। কিসের শব্দ ঠিক বুঝে ওঠার আগেই আবারও সেই রকম প্রচণ্ড আর একটা ঝনঝন শব্দ। টিনের চালের উপর ভারী কিছু ছুঁড়ে ফেলছে যেন কেউ। তখনও আমার ভয় হয়নি। এক লাফে দরজার কাছে গিয়ে পাল্লা খুলে বাইরে মুখ বাড়াই আমি। প্রথমটা ঘুটঘুটে অন্ধকারে কিছু ঠাহর হলো না। পরক্ষণেই আবার একটা ঢিল, এবার একটু অন্যদিকে, নিশিকান্তের ঘরের উপর। ওরা বোধহয় ততক্ষণে জেগে উঠেছে। পরের মুহূর্তেই নিশিকান্তের চাপা স্বর কানে এলো, জগন্ময়বাবু শুনছেন? বাইরে বেরোবেন না যেন, বাইরে। ওর বাকি কথাগুলো আর একটা তীব্র ঝনঝনানির নিচে চাপা পড়ে গেল। কে ছুটছে ঢিলগুলো? কেউ কি দাঁড়িয়ে রয়েছে তবে উঠোনে? এদের ভয় দেখানোর চেষ্টা করছে কি কেউ? এসবই ভাবতে ভাবতে কয়েক পা এগিয়ে দাওয়া এসে দাঁড়ালাম। অন্ধকারে তখন চোখ অনেকটাই সয়ে এসেছে। কাছে পিঠে কাউকে চোখে পড়ল না। বাড়ির অন্যদিকে তখনও ঢিল পড়ছে। আকাশ তো বিকেল থেকেই মেঘের রাশি পুঞ্জীভূত হয়েছিল। এবার সেই উপদ্রবের সাথে তাল মিলিয়ে যেন প্রকৃতিও মহাপ্রলয়ে মেতে উঠল। কোথাও কিছু নেই। আচমকাই পশ্চিম দিক থেকে একটা দমকা বাতাস উঠল। নিশিকান্তের গোয়ালের খড়ের চালা থেকে কিছু খড় উড়ে এসে উঠোনে ছড়িয়ে পড়ল। আর পর মুহূর্তেই একটা তীব্র বিদ্যুতের ঝলক। ক্ষণিকের জন্য স্পষ্ট হয়ে উঠল সামনেটা।
আর সেই আলোয় নিমেষেরও কম সময়ের জন্য যা দেখলাম, তাতে আমার শির দাঁড়ায় একটা হিমেল স্রোত খেলে গেল। এতক্ষণ এই ভয়ালো পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও আমার ভয় হয়নি, কিন্তু এবার সত্যি আতঙ্কে আমার গলা শুকিয়ে এলো। আমার চেয়ে হাত দশকেরও কম দূরত্বে দাঁড়িয়ে রয়েছে একটা মানুষ। না, ঠিক মানুষ বলা চলে না ওটাকে, একটা বিভৎস প্রাণী। দেহটা ঠিক একটা শেয়ালের মতো, কিন্তু মাথাটা মানুষের মতোই দুই পায়ে দাঁড়িয়ে রয়েছে প্রাণীটা। লোমশ মুখে এক জোড়া ঘোলাটে চোখও নজরে পড়ল আমার। সেই ঘোলাটি চোখের অসম্ভব শীতল চাহনি ঠিক আমারই দিকে। কান ফাটানো শব্দে বাজ পড়ল। অস্ফুটে আমার ঠোঁটের ফাঁক দিয়ে শুধু একটা শব্দই বেরিয়ে এলো, দামনি। আর সেখানে দাঁড়াতে সাহস হলো না আমার। কোনো ক্রমে শরীরটাকে টেনে ঘরের ভিতরে নিয়ে এলাম। এ কোন বিপদ উপস্থিত হয়েছে এই বাড়িতে? এই বিপদ সাক্ষাৎ মৃত্যুর যে কম কোথায়। হায় ঈশ্বর! স্তব্ধ হয়ে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। সকালবেলায় যখন বাইরের দাওয়ায় এলাম, দেখি নিশিকান্ত আগে থেকেই সেখানে বসে আছেন। আজ তার কপালে চিন্তার ভাঁজ আরো স্পষ্ট। আমায় দেখেই জিজ্ঞেস করলেন, দেখলেন তো কাল রাতের ঘটনা? কি সব শুরু হয়েছে বলুন তো। আমি চুপ করে রইলাম। এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু ছিল না। আচ্ছা, কিছু কি বুঝতে পারলেন কেন এইসব হচ্ছে? কেউ কি আমাদের সাথে শত্রুতা করছে? প্রথমটাই ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু এর প্রতিকার যখন আমারও জানা নেই, তখন ওকে সবটা জানানো প্রয়োজন। হয়তো দুজনে মিলে আলোচনা করলে একটা কিছু বিহিত করা যেতে পারে। শত্রুতা করছে কিনা বলতে পারবো না নিশিকান্ত বাবু, কিন্তু আপনার পরিবারে এক ভয়ানক বিপদ উপস্থিত হয়েছে। নিশিকান্তের রক্তশূন্য মুখ আরো পাংশু হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় কোনো রকমে তিনি বলেন, কেন জগন্ময় বাবু, কি হয়েছে? কাল রাতে আমি যা যা দেখেছি সবিস্তারে বলি ওকে। কিছুক্ষণ বৃদ্ধের মুখে কোনো কথা ফোটে না। বৃষ্টি আর না হলেও আকাশ আজও ঘন মেঘে ছেয়ে রয়েছে। প্রকৃতিও এই ধূসর রঙের মধ্যে দিয়ে যেন আসন্ন বিপদের আভাস দিতে চাইছে। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে আমার ভয়টা আরো বেড়ে উঠল। উঠোনের বাইরে বসে একদল ছাতারে পাখি খুঁটে খুঁটে সবজেটে কি যেন খাচ্ছে, অথচ সেই সবজেটে জিনিসগুলোর কিছু উঠোনের মধ্যে পড়ে থাকা সত্ত্বেও একটা পাখিও উঠোনের ভিতরে আসতে চাইছে না। ঘটনাটা আবারও একটা অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে, যেন কোনো গৃহস্থ বাড়িতে পাখি না বসা ভারী বিপদের সংকেত। ভয়টা আমি মনের মধ্যেই চেপে রাখলাম। আমি ভয় পাচ্ছি দেখলে হয়তো নিশিকান্ত আরো দিশেহারা হয়ে পড়বেন। দামিনী কি জগন্ময় বাবু? অনেকক্ষণ বাদে ভয়ার্ত গলায় কথাটা বলেন নিশিকান্ত। দামনী পাতালের এক অতিমানবীয় সত্তা। একটু থেমে বলি আবার, দামনীর অর্থ শেয়াল মানব। শ্রী অর্থাৎ শ্রীগালার মানুষের বৈশিষ্ট্য নিয়ে যে সত্তা পাতাল থেকে উঠে আসে তাদেরই দামনী বলে। এরা যেমন মানুষের মতো বুদ্ধিমান হয়, তেমনি শেয়ালের মতো ধূর্ত আর হিংস্র। কোনো শিশু মারা যাওয়ার পর বিভৎস কিছু দোষ পেলে সেই শিশু দামনী পিশাচে পরিণত হয়। কিন্তু আমার বাড়িতে কেন? মানে কিসের জন্য? তা তো আমিও জানি না নিশিকান্ত বাবু। এই বিপদ থেকে আমরা তাহলে কি করে মুক্তি পাবো?
আমি আবারও মৌন থাকি। আরো ভাবতে হবে এখন, আরো চিন্তার আরো গভীরে প্রবেশ করা প্রয়োজন। দুপুরের আহারাদির পর বাড়ির পেছনের বাগানের দিকে যাই আমি। বাড়ির পেছনের দিকটা বেশ খানিকটা জমি জুড়ে বাগান। দূর থেকে শুধু সেগুন গাছ দেখা গেলেও এখন দেখলাম বেশ কয়েক ধরনের গাছ রয়েছে বাগানে। কৃষ্ণচূড়া, গামারি, এমনকি কয়েকটা পেয়ারা গাছও চোখে পড়ল। নির্দিষ্ট দূরত্ব রেখে সারি সারি গাছগুলো আকাশে মাথা তুলে দাঁড়িয়ে, গাছের ফাঁক দিয়ে পায়ে চলা পথ। কয়েকদিনের বৃষ্টিতেই পথের ধারে ধারে ছোট ছোট আগাছা জন্মেছে। সেদিক দিয়েই ভেতরে ঢুকলাম। এমনিতে এইসব গাছপালায় ভরা জঙ্গলে নানা রকম পোকার ডাক শোনা যায়, কিন্তু আজ সম্পূর্ণ জঙ্গল অদ্ভুত রকম নিস্তব্ধ। আর একটু এগোতেই সামনে কালো মতো একটা জায়গা চোখে পড়ল। আশ্চর্য, একটা কালো গাছও রয়েছে যেন। ব্যাপারটা ভালো করে বুঝতে সেই দিকে হাঁটা লাগালাম। কাজে গিয়ে দেখি অনেকটা জায়গার ঘাস ঝোপঝাড় গোল হয়ে পুড়ে গেছে। এই জায়গাটার মধ্যে যে কয়েকটা গাছ ছিল সেগুলো কালো হয়ে গিয়েছে। এখানে কি আগুন লেগেছিল নাকি? পরক্ষণেই মনে পড়ল কাল রাতের ওই ভীষণ বজ্রপাতের কথা। তাহলে এখানেই বাজ পড়েছিল কাল রাতে? হবে হয়তো। এমনিতেই এদিকটায় কেউ খুব একটা আসে না, তার উপর আবার যা উপদ্রব শুরু হয়েছে। কি মনে হতে আর একটু এগোলাম, কিন্তু এইবার যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মাটির দিকে তাকিয়ে চলছিলাম আমি। সুড়ি পথের দুধারে ছোট ছোট ঝোপঝাড়। হঠাৎ একটা জায়গায় চোখ আটকে যায় আমার। পথের ডান ধারে একটা ঝোপ কিছুটা দুমড়ে মুচড়ে গেছে। কোনো ভারী কিছুকে টেনে নিয়ে গেলে যেরকমটা হয় ঠিক তেমনটা। শুধু একটা ঝোপ নয়, সেদিকে প্রায় সব ঝোপই নুয়ে পড়েছে। কৌতূহল বশত সেদিকে এগিয়ে যাই। কিছুটা গিয়েই আবার সবটা স্বাভাবিক। কোনো কিছুকে নিয়ে এসে যেন এখানেই ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু এখন কিছুই চোখে পড়ছে না আর। আবার আগের মতোই ঝোপঝাড়। হয়তো সবটাই আমার ভুল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফিরে আসতে যাব, ঠিক সেই সময় পায়ের কাছে কিছু একটা রঙিন জিনিস আমার চোখে পড়ে। ঝুঁকে পড়ে জিনিসটা তুলতেই দেখি একটা ছোট্ট নীলচে রঙের কাপড়ের টুকরো। নিজের অজান্তেই মনে সন্দেহ দানা পাকিয়ে ওঠে। কাপড়ের টুকরোটা কোনো ফতুয়ার আস্তিন হওয়া অস্বাভাবিক নয়। তবে কি আমি যা ভাবছি তাই? রূপকান্ত কি তবে আর বেঁচে নেই? কথাটা ভাবতেই একটা দোটানার মধ্যে পড়লাম আমি। কাল রাতে আমি যে প্রাণীটাকে দেখেছি সেটা ডামনি বই কিচ্ছু নয়, আমি নিশ্চিত। কিন্তু যতদূর বিদ্যে আমার রয়েছে তাতে জানি একমাত্র কোনো শিশুর অতৃপ্ত আত্মাই ডামনির মতো ভয়ালো দানব হতে পারে। অথচ সেখানে রূপকান্ত তো একজন যুবক। ওদিকে মনের মধ্যে আরেকটা সন্দেহ জট পাকিয়ে উঠছিল। ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে না গিয়ে সোজা গেলাম শ্রীকান্তের চটকলে, যেখানে ও কাজ করে। কিছু খোঁজ খবর নেওয়া দরকার। সন্দেহ বেজায় ঘন হয়ে আসছে। সন্ধ্যার কিছু পর বৈঠকখানায় বসে আছি আমরা কয়েকজন। নিশিকান্ত আমার পাশে, ওদিকে শ্রীকান্ত। দুবার শ্রীকান্তকে আর চোখে লক্ষ্য করেছি আমি। সে প্রায় সরু চোখে আমায় নিরীক্ষণ করছে। তার মুখে কুটিল ধূর্ততা। চা পর্ব সমাধা হতে একবার কার্তিককে ডাকতে বললাম আমি। কেন বললাম তা আমি নিজেও ঠিক জানি না। যাই হোক, শ্রীকান্তের ডাকে একটু পরেই কার্তিক এলো।
দুদিনের মধ্যে এই প্রথমবার ছেলেটাকে লক্ষ্য করলাম আমি। বছর 8 বেশি বয়স হবে না, কিন্তু ওইটুকু ছেলের মধ্যে কি অস্বাভাবিক শান্ত গাম্ভীর্য, আর ওই শীতল নিষ্পৃহ দৃষ্টি কি কোনো শিশুর হতে পারে? আমি কার্তিককে কয়েকটা প্রশ্ন করলাম। কার্তিক উত্তর দিল ঠিকই, কিন্তু ওর উত্তর দেওয়ার ধরন, ওর চাহনি আমার ভালো লাগলো না। ও চলে যেতে শ্রীকান্তকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শ্রীকান্ত, ও কি আগে থেকেই এরকম শান্ত ছিল? শ্রীকান্ত মলিন হাসল। না ঠাকুর মশাই, ও কোনোদিনই এমন গম্ভীর শান্ত ছিল না। ছটফটে ছেলে ছিল, কিন্তু ওই দিনের পর থেকে কি যে হলো, কারুর সাথে ঠিক মতো করে কথা বলে না। আমি আর কথা বাড়ালাম না। আমার মনে তখন অন্য সন্দেহ উকি দিতে শুরু করেছে। কার্তিকের ওই হিমশীতল চাহনি যেন আমি আগেও কোথাও দেখেছি। কিছু একটা মনে পড়তে গিয়েও পড়ল না যেন। সেই রাতেও আবার ভয়ানক সব উপদ্রব প্রত্যক্ষ করলাম। বাতাসে কাদের যেন চাপা ফিসফাস। আজ আমি ঘর থেকে বেরোলাম না। ঘরে বসে থেকে 3বার কেরোসিন বাতিটা জ্বাললাম, অথচ 3বারই কোথা থেকে দমকা বাতাস ছুটে এসে নিভিয়ে দিতে লাগলো আলোটা, আর আমায় বারবার টেনে নিয়ে যেতে লাগলো অন্ধকারে, অভেদ্য নিকষ গাঢ় অন্ধকারে। একসময় আমি আর আলোটা জ্বাললাম না। বাইরে তখন প্রবল বৃষ্টি। আমি অন্ধকারে বসে বসেই সূত্রগুলো মেলানোর চেষ্টা করতে লাগলাম। এক সময় বোধহয় মিলেও গিয়েছিল, কে জানে। পরদিন নিশিকান্তের সাক্ষাতেই বুঝলাম লোকটা ভয়ে আরো কুঁকড়ে গেছে। দিন দিন যে উৎপাত বাড়ছে বই কমছে না, তা বুঝতে বোধ করি এ বাড়ির কারোরই আর বাকি নেই। এইসব কবে শেষ হবে জানি না জগন্ময় বাবু। এইভাবেই বোধহয় আমার মৃত্যু হবে একদিন। বৃদ্ধ নিশিকান্তের এই বিলাপ কেমন যেন বিষাদময় লাগলো আমার। তিনি যে একেবারে মুষড়ে পড়েছেন তা বুঝতে পারলাম, কিন্তু এখন আর কোনো সান্ত্বনাতেই কাজ হবে না। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, আরে আরে তা কেন, আজই সমস্যার মীমাংসা হয়ে যাবে। নিশিকান্তের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বলেন কি, কি করে? যদিও আমি জানি এতে সমস্যার মীমাংসা হওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও নিশিকান্তকে বিমর্ষ দেখতে আমার ভালো লাগছিল না। এতে যদি লোকটা একটা প্রবোধ পায় তাহলে তাই হোক, বলেই ফেললাম, আজ বেলা 3 প্রহরে আমি হোমে বসবো। কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, সেগুলো শ্রীকান্তকে দিয়ে আনিয়ে নিন। আর কোনো উপদ্রব হবে না? আমরা মুক্তি পেয়ে যাব জগন্ময় বাবু? যে সব করছে সেই অতৃপ্ত আত্মাকে হোমের মধ্যে দিয়ে আমি মুক্তি দেওয়ার চেষ্টা করব। আশা করি আর কোনো উপদ্রব হবে না। আমার কথায় হয়তো কোনো রকম দৃঢ়তা ছিল, যা নিশিকান্তকে দারুণভাবে আশ্বস্ত করল। তিনি তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে পড়লেন হোমের জিনিসপত্র জোগাড় করে দিতে। কিন্তু আমি রুদ্ধ হয়ে বসে রইলাম। যা করতে চলেছি তা কি ঠিক হবে? বৃদ্ধ হয়তো বিশাল বড় একটা ধাক্কা পাবেন মনে, কিন্তু মীমাংসা না করলে নিশিকান্ত হয়তো ভয়েই মরে যাবে। অথচ তাকে এরকম একটা মিথ্যে আশ্বাস দেওয়াটাও কি ঠিক হলো? যদি কিছুতেই কিছু না হয় তখন? একটু একটু করে বিকেলের আধার ঘন হয়ে সন্ধে নামলো। ঠিক সন্ধ্যের মুখে আমি হোমে বসলাম। আজও আকাশের মুখ ভার। আমার বাঁ পাশে নিশিকান্ত আর ডান দিকে শ্রীকান্ত।
কার্তিক এসব দেখে পাছে ভয় পায়, তাই তাকে ঘরেই রাখা হয়েছে। দেহ শুদ্ধি করে হোমের আসনে বসার আগে আমি একবার আর চোখে কার্তিকের ঘরের দিকে নজর বুলিয়ে নিই। না, স্বাভাবিক, দরজা ভিজানো। আসন শুদ্ধির মন্ত্র পড়তে পড়তেই লক্ষ্য করলাম শ্রীকান্ত যেন একটু উসখুস করতে শুরু করেছে। বারবার চারপাশে তাকে কিছু একটা দেখার চেষ্টা করছে। হোম শুরুর আগের সমস্ত উপাচার সম্পন্ন করে বাবলা কাঠের ডালগুলো স্তরে স্তরে সামনে সাজালাম। আমার পাশে বসা দুজনেই তখন স্তব্ধ হয়ে রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বললাম, যাই হয়ে যাক, যতক্ষণ না পর্যন্ত হোম শেষ হয় আপনারা কিন্তু এই আসন ছেড়ে উঠবেন না, এখানেই বসে থাকবেন। যা হয় হোক, ভয় পাবেন না একদম। দুজনেই নিঃশব্দে মাথা ঝাঁকালো, তবু আমি ঠিক নিশ্চিন্ত হতে পারলাম না। ডামুনির মতো পিশাচের ধূর্ততার সামনে এদের সাহস টিকতে পারবে কি? তেলে বেচানো শুকনো জবের আঁশ দিয়ে বাবলা কাঠে অগ্নিসংযোগ করলাম। কাঠ জ্বলে উঠল। একটা হলদে আলোর বৃত্ত সৃষ্টি হলো আমাদের চারিদিকে। দুটো তিসি আগুনে ফেলে দিয়ে হোমের সূচনা করলাম আমি। তারপর মন্ত্রোচ্চারণ। চোখ মুদে নিবিষ্ট মনে দুর্বোধ্য সব মন্ত্র অনেকটা সময় ধরে আওড়ে গেলাম। আশেপাশের আর কোনো শব্দ তখন আমার কানে এলো না, শুধু কাঠ পোড়ার মর্মর শব্দ আর আমার মন্ত্র। যন্ত্রের মতো আমি আগুনে ঘৃতাহুতি দিয়ে গেলাম। নিশিকান্তের তপ্ত নিঃশ্বাসের শব্দ যেন ক্ষণিকের জন্য কানে এলো আমার। কি মনে হতে চোখ খুললাম, আর চোখ খুলতেই যা দেখলাম তাতে নিমেষের জন্য হলেও আমার বুক কেঁপে উঠল। চারিদিকে তখন ঘোর অন্ধকার নেমেছে। ঝিঝি পোকার ডাক শোনা যায় না। সেই অখণ্ড নিস্তব্ধতায় শব্দহীনভাবে আমাদের থেকে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে সাক্ষাৎ সমন। দেহটা শেয়ালের আর মাথাটা মানুষের। ওই মুখের একজোড়া মণিহীন চোখের নিষ্পলক দৃষ্টি ঠিক আমাদের দিকে। কি আক্রোশ যে ঝরে পড়ছে ওর মধ্যে দিয়ে তা বলে বোঝানো যায় না। ডামনি, অস্ফুটে কথাটা বলে ফেলেন নিশিকান্ত। শব্দটা হয়তো ওই শয়তানের কানেও যায়। যজ্ঞের মৃদু আগুনে দেখি তার ঠোঁটে যেন একটু হাসি ফুটে ওঠে। বিকট একজোড়া সদন্ত বেরিয়ে আসে। আমার পেটের ভেতরটা হঠাৎ খালি খালি বোধ হয়। কি হবে এবার? হোম সম্পূর্ণ হয়নি এখনো, আর আমার আর কিছু ভেবে ওঠার আগেই প্রাণীটা ঝড়ের গতিতে আমাদের দিকে এগিয়ে আসে। নিশিকান্ত ধপ করে আসনের উপর ঢলে পড়ে। বোধহয় চেতনা লোপ পেয়েছে তার। চোখের পলকে প্রাণীটা আমাদের সামনে এসে দাঁড়ায়। শ্রীকান্ত নিশ্চল। সে কি অজ্ঞান হয়ে যাবে? পাশের দিকে চোখ ফেরাতে সাহস হয় না আমার। জন্তুটাকে এবার ভালো করে লক্ষ্য করার সুযোগ পাই। সম্পূর্ণ দেহটা হুবহু একটা শেয়ালের মতো, শুধু মুখটা মানুষের। কিন্তু রোমশ ওই মুখের চোখ দুটো অস্বাভাবিক চেনা লাগে আমার। জন্তুটার দৃষ্টি তখন শ্রীকান্তের দিকে স্থির। নিঃশব্দে যজ্ঞের আগুন থেকে একটা কাঠ তুলে নিই আমি। সেটা প্রাণীটার দিকে ছুটতে যাব, তার আগেই প্রাণীটা অসাধারণ ক্ষিপ্রতায় তার লোমশ হাতে শ্রীকান্তের গলা চেপে ধরে। তার বাঁকানো নখগুলো গলা ছিঁড়ে ভিতরে ঢুকে যায় বোধ হয়। মুহূর্তেরও কম সময়। শ্রীকান্ত একটাও শব্দ করে না। গলা ছেড়ে দিতেই শ্রীকান্ত ধপ করে মাটিতে পড়ে যায়।
তার পড়ে যাওয়া ওই নিথর দেহে যে প্রাণ নেই তা বুঝতে বাকি থাকে না আমার। হতবুদ্ধি হয়ে বসে থাকি আমি, কতক্ষণ ধরে জানি না। চোখের সামনে কি থেকে কি হয়ে যায় খেয়াল থাকে না। সম্বিত ফেরে অঝোর জলধারায়, বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারদিক। যজ্ঞের কাঠ কখন নিভে গেছে কে জানি। এতদিন মুখ ভার করে থাকার পর আজ আকাশ যেন প্রাণ খুলে কাঁদছে। আমি তখনও উঠোনেই বসে, আমার বাঁ দিকে পড়ে রয়েছে নিশিকান্ত, আর ডান দিকে শ্রীকান্ত। ওই অশরীরী পিশাচ কখন যে বাতাসে মিলিয়ে গেছে জানি না। একটু ধাতস্থ হতে লক্ষ্য করে দেখি নিশিকান্তের দেহে তখনও প্রাণ রয়েছে। তাকে টেনে তুলে আনি দাওয়ায়। তারপর শ্রীকান্তের নিথর দেহটা। আমার মনের মেঘ তখন সম্পূর্ণ কেটে গেছে, সবটা পরিষ্কার বুঝতে পারছি। অনেক রাতে বৃদ্ধের জ্ঞান ফেরে। তখন কিছু বলার মতো অবস্থায় ছিলেন না তিনি। ভাবছিলাম কি করে পুত্রের মৃত্যু সংবাদটা আমি তাকে দেব। কিন্তু সকালে অনেকটা সামলে উঠে নিশিকান্ত আমায় প্রথমেই যে প্রশ্নটা করলেন তাতে আমায় আর বিশেষ কিছু ভাবতে হলো না। শ্রীকান্তের দেহটা তখনও দাওয়ার তক্তাপোষেই পড়েছিল। সেদিকে আঙুল দেখিয়ে নিশিকান্ত বললেন, ও আর বেঁচে নেই, তাই না? আমি মাথা নিচু করি। বৃদ্ধের স্নায়ু যে এত শক্ত তা আমার জানা ছিল না। দেখলাম তিনি কিচ্ছুটি না বলে অঝরে ঝরে চলা বৃষ্টির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অনেকটা সময় নিঃশব্দে কেটে গেল। এক সময় নিশিকান্তই নিস্তব্ধতা ভাঙলেন। কি করে এসব হলো জগন্ময় বাবু? অসম্ভব ঠান্ডা সংযমী কণ্ঠস্বর। আর কার্তিক কোথায়? তাকে কোথাও দেখছি না। উত্তর দিই না আমি। নিশিকান্ত এখন সংবরণ করলেও সত্যিটা জানলে হয়তো আর পারবেন না। কি হলো জগন্ময় বাবু? কথা বলছেন না কেন? কাল রাতে কি হয়েছিল? শ্রীকান্ত মারা গেল কি করে? উত্তর দিন। সে অনেক কথা, আপনাকে না হয় অন্য দিন বলবো। এখন ছেলের সৎকার করা। না জগন্ময় বাবু, সবটা না জানলে আমি কোনো কাজেই মন দিতে পারবো না, এমনকি ছেলের সৎকারেও না। আপনাকে সবটা বলতেই হবে। অগত্যা নিরুপায় হয়ে মৃদু গলায় বলতে শুরু করি আমি। কোথা থেকে শুরু করব বুঝতে পারি না। এক সময় মাঝ থেকেই বলে উঠি, যে মারা গেছে ও শ্রীকান্ত নয়। বৃদ্ধের মুখটা হাঁ হয়ে যায়। মানে? ও শ্রীকান্ত নয় মানে? কি বলছেন কি আপনি? ঠিকই বলছি নিশিকান্ত বাবু। আর যাকে আপনারা এতদিন কার্তিক বলে ভেবে এসেছিলেন সেও কার্তিক নয়। কার্তিক বহুদিন আগেই মারা গিয়েছে। নিশিকান্ত কি বলবে যেন ভেবে পায় না। অবিশ্বাসে তার ঠোঁট পেকে যায়। আমি কিচ্ছু না ভেবে মুখ নিচু করে বলে যেতে থাকি, কাল রাতে যে জন্তুটাকে দেখলেন সেটাই ডামনি। আপনাকে তো আগেই বলেছি, কোনো শিশু ভীষণ আক্রোশ নিয়ে মারা গেলে তার অতৃপ্ত আত্মার ডামনি পিশাচে পরিবর্তিত হয়। আপনার কাছেই শুনলাম এই ব্যাপারে যে রূপকান্তের সাথে সেদিন আপনার ভালোই কথা কাটাকাটি হয়। তারপর রূপকান্ত বাড়ি ছেড়ে চলে যায়। আপনি খিড়কি দোর খোলার শব্দও পেয়েছিলেন। আর তারপরেই নিখোঁজ হয় কার্তিক, যদিও সে ফিরে এসেছিল তারপরেই। সেই রাতেই আমি ওই পিশাচটাকে সামনাসামনি দেখি, কিন্তু একটা কথাই বুঝতে পারছিলাম না যে দামনী পিশাচের উপদ্রব আপনার বাড়িতে কেন? কোনো শিশু তো অপঘাতে মরেনি আপনাদের বাড়িতে। যাই হোক, পরের দিন নিজের মনেই হাঁটতে হাঁটতে আমি আপনাদের বাড়ির পেছনের ওই জঙ্গলে যাই। ওখানে একটা জিনিস চোখে পড়ে আমার, ঝোপঝাড় ভেঙে কাউকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন, আর একটা কাপড়। তখনই সন্দেহ হয় আমার, কিন্তু মনে প্রশ্ন জাগে, এখানে কে কাকে টেনে নিয়ে আসবে?
আপনাদের এই বাগানে তো বাইরের কেউ আসে না। তখন আমার মনে পড়ে যায় আপনার বলা কথাটা। কার্তিকের আচরণ কেমন যেন বদলে যাচ্ছে দিন দিন। দামনী পিশাচ প্রায় মৃতের রূপ ধরে সেই বাড়িতে থেকে যায় যেখানে তাকে মারা হয়েছে। ততদিন সে যায় না যতদিন না তার প্রতিশোধ পূরণ হয়। তবে কি কার্তিককেই কেউ? কিন্তু কেন? আর কেই বা করবে? তখন আরো একটা খটকা লাগে। কি মনে হতে ঘুরতে ঘুরতে আমি শ্রীকান্তের চটকলে একবার ঢুক মারি। ওখানে গিয়ে জানতে পারি আরেকটা আশ্চর্য তথ্য। শ্রীকান্তের নাকি মাসখানেক আগে এক কঠিন অসুখ হয়েছিল। বাড়ির লোক ডেকে তাকে মাসখানেকের ছুটি দিয়েছিল চটকল থেকে। কিন্তু শ্রীকান্ত 3 দিন পর থেকেই আবার কাজে যেতে শুরু করে। লোকজন অবাক হয়েছিল, কিন্তু কিছু বলেনি। একজন অসুস্থ লোক কি করে কাজে যাবে? তবে কি ওর জায়গায় অন্য কেউ গিয়েছিল? তখনই হঠাৎ মনে এসে যায় আর একটা কথা। আপনি না বললেও আমি এখানে আসার আগে গাঁয়ের লোকের মুখে শুনেছিলাম রূপককান্ত আর শ্রীকান্ত দুই যমজ ভাই। হুবহু একরকম দেখতে তারা। তবে কি একজনের জায়গায় অন্যজন? কিন্তু কেন? রাতে কার্তিককে দেখেই সন্দেহ আরো গাঢ় হয় আমার। ওর চোখের ঘোলাটে দৃষ্টি আমার ভালো লাগে না। তখন একে একে মিলে যেতে থাকে সব। আমার অনুমান, চটকলে যে অসুখ শ্রীকান্তের হয়েছিল সেই অসুখে ভুগেই শ্রীকান্ত মারা গিয়েছিল। আবার রূপকান্ত বাউন্ডুলে নেশাখোর, কাজ বিশেষ করে না, কিন্তু প্রায় বাড়ি থেকে টাকা নিয়ে নেশা করে বেড়ায়। যাই হোক, সেই মুখের আদলে মিলের সুযোগ নিয়েই শ্রীকান্তের চটকলে এসে কাজে ঢুকে যায়। ওর মৃত্যুর কথা কাউকে বলে না, এমনকি আপনাকেও না। কেন বলে না? বললে কি তার চাকরিটা আর থাকবে? সে খুব সন্তর্পণে একদিকে শ্রীকান্ত, অন্যদিকে রূপকান্তের অভিনয় করে যাচ্ছিল। দুদিক থেকেই পয়সা আসায় তার কোনো অসুবিধে ছিল না। আর এদিকে আপনার দৃষ্টিশক্তি ক্ষীণ, কাজে আপনাকে ফাঁকি দেওয়া ওর কাছে খুব একটা কঠিন ছিল না। রূপকান্ত যখন বাড়ি থেকে বেরিয়ে যেত সেখানেই থাকতো শ্রীকান্ত। কাজেই কারোর কোনো সন্দেহ হওয়ার কথাই নয়। কার্তিক হয়তো টের পেয়েছিল, আপনাকে বলেও ছিল, কিন্তু আপনি গা করেননি। আপনার কথা থেকেই আমি বুঝি যে একটা জায়গায় একটা সময় শ্রীকান্ত আর রূপকান্ত কখনোই উপস্থিত ছিল না। যখনই রূপকান্ত ঝগড়া করে পালিয়ে যায়, তারপরেই ছেলেকে খুঁজে ফেরে শ্রীকান্ত। এবার সেদিনের ঘটনা বলি। শ্রীকান্তের মাইনে পেতে তখনও অনেক দেরি। এদিকে ওর টাকার দরকার, নেশা বস্তু, ভীষণ বস্তু। তা সেদিন টাকা নিয়ে আপনার সাথে গোলমালের পর সে রেগে মেগে তরঙ্গ ভেঙে শ্রীকান্তের স্ত্রীর সমস্ত গয়না নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাদ সাধে কার্তিক। দুর্ভাগ্যবশত সে সমস্তটাই দেখে ফেলে। এবার তার এতদিনের পরিকল্পনা ভেস্তে যেতে বসে। রাগের মাথায় সে গলা টিপে তখনই খুন করে কার্তিককে। কিন্তু তাকে মারার পর তার খেয়াল হয় এটা কি করলো সে। তার মাথায় তখন আরেকটা কূট বুদ্ধি আসে। দেহটাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে সে শ্রীকান্তের বেশে আপনার কাছে চলে আসে। হয়তো ভেবেছিল পরে ওটার সদ্গতি করবে। যাই হোক, খোঁজাখুঁজি চলে, কিন্তু কার্তিককে কোথাও পাওয়া যায় না। যাবেই বা কি করে? সে তখন একটু একটু করে পরিণত হচ্ছে এক ভয়ালো দানবে। যে কার্তিক আপনাদের বাড়ি ফিরে এসেছিল সে কার্তিক ছিলই না, বরং সেখানে ছিল তার দেহে বাসা বেঁধে থাকা এক অতি মানবীয় দানব। তার আক্রোশ ছিল রূপকান্তের উপরই, আর তা পূরণ করবার জন্যই সে রাতের পর রাত ধরে উপদ্রব করত, যাতে রূপকান্ত একবার বাইরে বেরিয়ে আসে। বাকিটা তো আপনি জানেনই। কার্তিক নিজের আক্রোশ সম্পূর্ণ করেছে, আর কোনো উপদ্রব হবে না। আমি কথা শেষ করে থেমে যাওয়ার পরও অনেকক্ষণ বৃদ্ধ কোনো কথা বলেন না, তাকিয়ে থাকেন বাইরের অঝোর জলধারার দিকে।
একটা দীর্ঘশ্বাস চেপে থামেন জগন্ময় বাবু। আমরা দুজনে রুদ্ধশ্বাসে শুনছিলাম। কি দারুণ অভিজ্ঞতা, আর কি দারুণ বর্ণনা! শুনতে শুনতেই শিহরিত হয়ে উঠেছিলাম বারবার। নিস্তব্ধতা ভাঙে দীপঙ্কর। তারপর তারপর কি হলো? কি আর হবে? বৃষ্টি থামতে গায়ের লোক ডেকে রূপকান্তের সৎকার করা হলো। আর পরদিন বাড়ির পেছনের জঙ্গলে কার্তিকের ফুলে ওঠা দুর্গন্ধময় দেহটা পাওয়া গিয়েছিল। নিশিকান্ত কেমন যেন চুপ মেরে গেলেন। ওই পরিবেশে থাকতে আমার আর ভালো লাগেনি। পরের দিনই চলে এসেছিলাম। আর মেলায় দোকান দিতে মন চায়নি। অনেকটা সময় আমরা চুপ করে বসে থাকি। লণ্ঠনের শিখা আবার নিবু নিবু হয়ে এসেছে। রাত অনেক, এবার বাড়ি ফেরা দরকার। পথে নেমে আমি দীপঙ্করকে বলি, খুব একটা মন্দ বলনি দীপঙ্কর। লোকটা অভিজ্ঞতার খনি, একেবারে গোল্ড মাইন। এভাবেই জগন্ময় বাবুর সাথে আমার প্রথম পরিচয়। তারপর কতবার গিয়েছি ওই চায়ের দোকানে, কত শীতের রাত, কত বর্ষণ ও মুখর সন্ধ্যায়, আর কত ঘাম ঝরা গ্রীষ্মের বিকেলে যে কত শত ঘটনা শুনেছি জগন্ময়বাবুর মুখে, তা হয়তো বলে শেষ করা যাবে না। তবুও সেই বিপুল অভিজ্ঞতার ভাণ্ডার থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা ঘটনা আপনাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করব। আশা করি মন্দ লাগবে না। শ্রোতারা শুনতে চাইলে জগন্ময়বাবু শোনাবেন না, তাও আবার হয় নাকি? শুনছিলেন লেখক মৃন্ময় দেবনাথের কলমে জমিদার বাড়ির আতঙ্ক। সম্পাদনা, ডিরেকশন ও ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ন ও বুবাই। শব্দ পরিকল্পনা মিশ্রণ ও আবহ সৃষ্টিতে মেহান্স প্রোডাকশন হাউস। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকে আমাদের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ সুরকে আমাদের পাশে থাকার জন্য। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।